ডিপ স্লিপ হোটেল নামে পরিচিত এই হোটেলটি হল মাটির নিচে থাকা পৃথিবীর সবচেয়ে গভীর হোটেল। ওয়েলসের স্লোভানিয়া পর্বতের প্রায় 1375 ফিট মাটির নিচে অবস্থিত পতিত ভিক্টোরিয়ান স্লেট মাইনটিকে রেনোভেট করে বানানো হয়েছে এই ডিপ স্লিপ হোটেলটি, যেখানে নর্মাল বেডের এক রাতের ভাড়া ভারতীয় মূল্যে প্রায় 37,000 টাকা এবং রোম্যান্টিক সুইট চাইলে তার ভাড়া পার নাইট 58,000 টাকা। স্ক্রিনের ছবিটি দেখে আপনার কি মনে হচ্ছে? কোনো ফটোশপ বা পেন্টিং তো? আসলে কিন্তু তা নয়। প্যারিসের 39 এভিনিউয়ের জর্জ ভিতে অবস্থিত হাউসম্যানিয়ান বিল্ডিং নামে পরিচিত এই বাড়িটিতে যখন কনস্ট্রাকশনের কাজ চলছিল, সেই সময় বাড়িটির ওপর একটা মেল্টিং হাউসের অপটিক্যাল ইলিউশন ওলা স্টিকার লাগিয়ে দেওয়া হয়। আর এই স্টিকারটি 2007 সালে পিয়েরা ভেলবি নামে একজন বানিয়েছিল। পরবর্তীকালে বাড়িটির কনস্ট্রাকশনের কাজ শেষ হলে স্টিকারটি সরিয়ে দেওয়া হয়। কর্ণাটকের কারওয়ার রেলওয়ে স্টেশন দ্য গ্রিনেস্ট রেলওয়ে স্টেশন অফ ইন্ডিয়া নামে পরিচিত। কোঙ্কণ রেলওয়ের সাথে কানেক্টেড এবং ওয়েস্টার্ন ঘাটস ও সবুজ পাহাড়ে ঘেরা জঙ্গল দিয়ে বেষ্টিত এই কারওয়ার রেলওয়ে স্টেশনটি 1857 সালে ব্রিটিশরা তৈরি করেছিল। এছাড়াও কারওয়ার শহরটি তার সৌন্দর্যের জন্য কর্ণাটকের কাশ্মীর নামেও পরিচিত। চীনের জেজিং প্রভিন্সের হাংজৌয়ের চুয়ান কাউন্টির কিউনজাও লেকের 131 ফুট জলের তলায় শতাধিক বছরের পুরনো শহর সিংচে বা লায়ন সিটি অবস্থিত। পূর্বে এটি সুইয়াং কাউন্টি নামে পরিচিত ছিল। শহরটির 5টি প্রবেশপথ আছে আর প্রত্যেকটি ডিজাইন অন্যটির থেকে আলাদা। এছাড়াও 255টি খিলান পথ আছে শহরটিতে। এছাড়াও শতাধিক বছরের পুরনো এই শহরটির দেয়ালের আর্কিটেকচার দেখে শহরটি 16th সেঞ্চুরির মিং এবং কুইন ডাইনাস্টির সময়কালের অনুমান করা হয়। 1959 সালে চীন সরকার জিয়ান নদী থেকে জিয়াং নামে একটি হাইড্রো ইলেকট্রিক ড্যাম স্টেশন তৈরি করার সময় সিংচে শহরটি সম্পূর্ণভাবে জলের তলায় চলে যায়। সেই সময় এই শহরে বসবাস করা 3 লাখ নগরবাসীকে অন্য জায়গায় স্থানান্তরিত করা হয়েছিল। 2001 সালে শহরটি চীন সরকার রিডিসকভার করে। দীর্ঘ 65 বছর ধরে জলের তলায় সম্পূর্ণ শহরটি থাকায় হাওয়া, বৃষ্টি এবং সানলাইট শহরটাকে ড্যামেজ করতে পারেনি। এখনো পর্যন্ত শহরটি ভালো কন্ডিশনে আছে। 2011 সালে শহরটির ফটো এবং গ্রাফিক্স চাইনিজ ন্যাশনাল জিওগ্রাফিতে পাবলিশড হওয়ার পর থেকেই আন্ডার ওয়াটার এক্সপেডিশনের জন্য ট্যুরিস্ট এবং ডাইভিং এক্সপার্টদের আকর্ষণের কেন্দ্রে পরিণত হয়েছে আন্ডার ওয়াটার সিচিং শহরটি। আপনি যদি কলকাতার বউবাজারের বিখ্যাত ভীমচন্দ্রনাথ মিষ্টির দোকানে যান, সেখানে লন্ডনের একসময়ের বিখ্যাত কুক অ্যান্ড কেলভির বাংলায় ডায়েল লেখা একটা বিরল প্রজাতির ঘড়ি দেখতে পাবেন। এই ঘড়িটির ইতিহাস হলো, ওই দোকানে একসময় বিখ্যাত ঘড়ি কোম্পানির কুক অ্যান্ড কেলভির বড় সাহেব মিষ্টি খেতে এসে এতটাই মোহিত হয়ে যান যে তিনি দোকানের মালিক ভীমনাগের কাছে জানতে চান যে এত বড় দোকানে একটাও ঘড়ি নেই কেন। ভীমনাগ তখন অপ্রস্তুত হয়ে জানিয়েছিলেন যে ঘড়ি কেনা হয়ে ওঠেনি। তা শুনে বড় সাহেব ভীমনাগকে বলেন যে তিনি একটি দেয়াল ঘড়ি তাকে উপহার দেবেন। তখন বড় সাহেবকে অনুরোধ করেন যে তার কর্মচারীরা তো ইংরেজি জানে না, তাই ঘড়ির ডায়ালগুলো যাতে বাংলায় লেখা হয়। বড় সাহেব এরপর লন্ডন থেকে বাংলায় ডায়াল লেখা ঘড়ি আনিয়ে ভীমনাগকে উপহার দেন। ঘড়িটির মাঝখানে আজও লেখা আছে কুক অ্যান্ড কেলভি, লন্ডন। 1858 সালে রবার্ট টমাস কুক অ্যান্ড চার্লস কেলভি কোম্পানির প্রতিষ্ঠা করেছিলেন। আর এই কোম্পানির শুরুটা হয়েছিল কলকাতা থেকেই, আর ডায়াল তৈরি হয়ে আসতো ইংল্যান্ডের লন্ডন থেকে। আপনি শুনলে অবাক হবেন, জাপানের হোক্কাইডোর এনগারুর সেকিহোকু মেনলাইনের কামিসিরাটাকি রেলওয়ে স্টেশনে দিনে 2 বার ট্রেন থামে মাত্র 1 জন প্যাসেঞ্জারের জন্য। 36 জন জনসংখ্যাযুক্ত এই স্টেশনে ট্রেন দাঁড়াতো 18 বছরের টিনেজ হাইস্কুল গার্ল কানা হারডাকে তার বাড়ি থেকে 35 মিনিট দূরে অবস্থিত স্কুলে পৌঁছানোর জন্য। হোক্কাইডো রেলওয়ে কোম্পানি টানা 3 বছর মেয়েটিকে একবার স্টেশন থেকে স্কুল এবং আরেকবার স্কুল থেকে স্টেশন পর্যন্ত ছেড়ে দিয়ে যেত। 2016 25শে মার্চে কানা হারডা মেয়েটি গ্র্যাজুয়েট পাস হয়ে গেলে কামিসিরাটাকি স্টেশনটি অফিসিয়ালি বন্ধ করে দেওয়া হয়। ইনি হলেন রামনাথ বিশ্বাস, যিনি একজন ভারতীয় বিপ্লবী, সৈনিক, ভূপর্যটক এবং ভ্রমণ কাহিনী লেখক ছিলেন।
রামনাথ 1894 সালের 13 জানুয়ারিতে অসমের সিলেট জেলার বানিয়াচং গ্রামের বিদ্যাভূষণ পাড়ায় জন্মগ্রহণ করেছিলেন, যা বর্তমানে বাংলাদেশের সিলেট বিভাগের হবিগঞ্জ জেলার অন্তর্ভুক্ত। তার পিতার নাম বিরাজনাথ বিশ্বাস ও মাতার নাম গুণময়ী দেবী। বাল্যকালে তিনি বানিয়াচংয়ের হরিশ্চন্দ্র উচ্চ বিদ্যালয়ে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনাও করেছিলেন, কিন্তু পিতার আকস্মিক মৃত্যুর কারণে তার বিদ্যালয়ের ইতি সেখানেই ঘটে। এরপর রামনাথ হবিগঞ্জের জাতীয় ভাণ্ডার সমিতির ম্যানেজার পদে যোগ দিয়ে নিজের কর্মজীবন শুরু করেন। জাতীয় ভাণ্ডার সমিতির মোটর কারখানায় থাকার সুবাদে তিনি মোটর চালানোও শিখে যান। এখানে থাকাকালীন সময়ে তিনি সাইকেল চালানোরও সুযোগ পান এবং তাতে তিনি বিশেষ পারদর্শী হয়ে ওঠেন। এরপর তিনি জাতীয় ভাণ্ডার সমিতির কাজ ছেড়ে অন্য একটি চাকরিতে যোগ দেন। এই সময়ে তিনি গোপনে অনুশীলন সমিতিতে যোগদান করেন, কিন্তু তার বিপ্লবী মনোবৃত্তি প্রকাশ হতেই তিনি চাকরি থেকে বহিষ্কৃত হন। ইতিমধ্যে প্রথম বিশ্বযুদ্ধ আরম্ভ হলে তিনি যুদ্ধে যোগ দেন। বাঙালি পল্টনের সঙ্গে তিনি মেসোপটেমিয়ায় যান। 1924 সালে তিনি মালয়ে ব্রিটিশ নৌবাহিনীর একটি চাকরিতে যোগদান করেন। রামনাথ সাইকেলে প্রথম বিশ্বযাত্রা শুরু করেন 1931 সালে। সঙ্গে একজোড়া চটি, 2টি চাদর ও তার সাইকেল। সাইকেলের কেরিয়ারে একটি বাক্সে সাইকেল মেরামতির কিছু সরঞ্জাম। সাইকেলের গায়ে লেখা রাউন্ড দ্য ওয়ার্ল্ড হিন্দু ট্রাভেলার। 1931 সালের 7ই জুলাইয়ে রামনাথ সিঙ্গাপুরের কুইন স্ট্রিট থেকে এই বিশ্বযাত্রা শুরু করেন। সিঙ্গাপুরে চাকরিরত প্রবাসী ভারতীয়রা রামনাথকে সেদিন শুভেচ্ছা জানাতে এসেছিলেন। সাইকেলে চড়ে তিনি মালয়, শ্যাম, ইন্দোচীন, চীন, কোরিয়া, জাপান হয়ে কানাডায় পৌঁছান। 1934 সালে তিনি গ্রামে ফিরলে গ্রামবাসীরা বানিয়াচংয়ের ঐতিহাসিক এরালিয়া মাঠে এক বিশাল সংবর্ধনা সভার আয়োজন করেন তার জন্য। রামনাথ তার বিশ্বভ্রমণের অভিজ্ঞতা বর্ণনা করতে গিয়ে বানিয়াচংকে বিশ্বের বৃহত্তম গ্রাম বলে উল্লেখ করেন। 1934 সালে রামনাথ দ্বিতীয়বার তার বিশ্বযাত্রা শুরু করেন। সেবার তিনি আফগানিস্তান, পারস্য, ইরাক, সিরিয়া, লেবানন, তুরস্ক, বুলগেরিয়া, যুগোস্লোভিয়া, হাঙ্গেরি, অস্ট্রিয়া, চেকোস্লোভিয়া, জার্মানি, হল্যান্ড, বেলজিয়াম, ফ্রান্স হয়ে ব্রিটেনে পৌঁছান। ইংল্যান্ড ও স্কটল্যান্ডও তিনি সাইকেলে পরিভ্রমণ করেছিলেন। এই যাত্রায় তার শরীর ভেঙে গিয়েছিল। 1936 সালে তিনি লন্ডন থেকে জাহাজে পোর্ট সৈয়দ হয়ে মুম্বাইয়ে প্রত্যাবর্তন করেছিলেন। সুস্থ হয়ে তিনি শান্তিনিকেতনে কবিগুরুর কাছে যান। রামনাথ তৃতীয়বার নিজের বিশ্বযাত্রা শুরু করেন 1938 সালে। সেবার তিনি আফ্রিকা মহাদেশে পাড়ি দিয়েছিলেন। মুম্বাই থেকে তিনি জাহাজে মোসাম্বায় পৌঁছে সেখান থেকে সাইকেলে যাত্রা শুরু করেন। তিনি কেনিয়া, উগান্ডা, নায়াসল্যান্ড, রোডেসিয়া হয়ে দক্ষিণ আফ্রিকায় পৌঁছান। এখান থেকে তিনি মার্কিন যুক্তরাষ্ট্রে যান, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রে তার ভালো লাগেনি। তিনি 1940 সালে আবার দেশে ফিরে আসেন। 1947 সালে দেশভাগ হলে অসমের সিলেট জেলা পূর্ব পাকিস্তানের অন্তর্ভুক্ত হয়ে যায়, কিন্তু তিনি তার ভ্রমণ কাহিনী নিয়ে লেখা বইগুলো প্রকাশ করতে ইচ্ছুক হলে কোনো প্রকাশকই এগিয়ে আসেনি। অগত্যা তিনি নিজেই পর্যটক প্রকাশনা ভবন নামে একটি প্রকাশনা সংস্থা খুলে নিজের বই প্রকাশ করতে শুরু করেন। এরপর তিনি পূর্ব পাকিস্তানের পাট চুকিয়ে দিয়ে পাকাপাকিভাবে কলকাতায় চলে আসেন। কলকাতায় বসবাসকালে রামনাথের ভ্রমণ কাহিনী আনন্দবাজার পত্রিকায় ধারাবাহিকভাবে প্রকাশিত হতো। পরে তা গ্রন্থ আকারে প্রকাশিত হয়। তার রচিত গ্রন্থের সংখ্যা 30-এরও বেশি। এগুলোর মধ্যে রয়েছে অন্ধকারের আফ্রিকা, আজকের আমেরিকা, তরুণ তুর্কি ইত্যাদি। 1955 সালের 1 নভেম্বরে মাত্র 61 বছর বয়সে রামনাথ বিশ্বাসের মৃত্যু হয়েছিল। রাশিয়ার দাগিস্তানের গুল্লি গ্রামে 200 বছরের পুরনো একটি কাঠের ব্রিজ আছে, যেটাতে একটাও পেরেক নেই। শুধুমাত্র কাঠের মোটা মোটা তক্তা এবং কাঠের পিলার দিয়ে বানানো 10 মিটার লম্বা এই পেরেকহীন ব্রিজটি আজও এতটাই শক্ত যে এর ওপর দিয়ে গাড়িও পার হয়ে যায়। দাগিস্তানের লোকাল লোকেরা মনে করে যে ব্রিজটি প্রায় 700 থেকে 800 বছরের পুরনো। তাদের মতে 19th সেঞ্চুরিতে দাগিস্তানের তাবাসরন জনজাতির মানুষেরা তাদের বেঁচে যাওয়া অতিরিক্ত কাঠ এবং পাথর দিয়ে ব্রিজটি বানিয়েছিল। ব্রিজটার স্ট্রাকচার এবং নির্মাণ শৈলী দেখেই বোঝা যায় যে তাবাসরন জনজাতির মানুষেরা আজকের সমাজের থেকেও বহুগুণ উন্নত মস্তিষ্কের ছিল।
এগুলো হলো লৌহযুগের 32 গাল্য স্বর্ণ মুদ্রা, যেগুলো স্টাটাস নামেও পরিচিত। গরুর হাড়ের মধ্যে লুকিয়ে রাখা ছিল এই স্বর্ণ মুদ্রাগুলো, সেটাও প্রায় 2000 বছর আগে। 2003 সালের আগস্ট মাসে এক প্রত্নতাত্ত্বিক খনন চলাকালে বর্তমান ইংল্যান্ডের নরফোক কাউন্টির সেজফোর্ড গ্রাম থেকে এগুলো খুঁজে পাওয়া যায়। বর্তমান ফ্রান্সের উত্তরাঞ্চলে বসবাসকারী আম্বিয়ানি গোত্রের লোকজন এগুলো বানিয়েছিল। এই আম্বিয়ানি গোত্রের লোকেরা জুলিয়াস সিজারের রোমান আর্মির বিপক্ষে লড়াই করেছিল। ধারণা করা হয় যে সেই লড়াইয়ে ব্রিটিশ মার্সেনিয়াসরাও ছিল। হারের পর সেই মার্সানির দল ও শরণার্থীরা চলে আসে বর্তমান ইংল্যান্ডের পূর্ব অ্যাংলিয়ায়। এই স্বর্ণমুদ্রাগুলো কিভাবে মাটির নিচে গেল তা নিয়ে দুটি মিথ আছে। প্রথম মিথ অনুযায়ী যুদ্ধ থেকে প্রাণে বেঁচে ফিরতে পেরে লোকজন দেবতার প্রতি এই মুদ্রাগুলো উৎসর্গ করেছিল। আর দ্বিতীয় মিথ অনুযায়ী হয়তো কেউ এগুলোকে লুকিয়ে রেখেছিল, কিন্তু পরে আর সেটা তুলে নিয়ে যেতে পারেনি। স্ক্রিনে যে ড্রাগনের আকৃতির ফটোটি দেখছেন সেটি কোনো এডিটেড ফটোগ্রাফি নয়। এটি হলো ওডেলিতে নদী, যেটি পর্তুগালের আলগারভের কাস্ত্রো মারিম পৌরসভার অন্তর্গত। নদীটি সেরার দো কালডেইরাও পর্বত থেকে উৎপন্ন হয়ে ফারো জেলার সাও ব্রাসো দে আলপোর্টেল তারিফা আলকাউটিম কাস্ত্রো মারিম পৌরসভার মধ্য দিয়ে প্রবাহিত হয়েছে। গুয়াডিয়ানা নদীর একটি উপনদী হল এই ওডেলিতে নদীটি। ওডেলিতে নদীটির যখন এরিয়াল বা ড্রোন ভিউ নেওয়া হয়েছিল, সেটির শেপ অনেকটা ব্লু ড্রাগনের আকারে এসেছিল, তাই ওডেলিতে নদীটি দ্য ব্লু ড্রাগন রিভার নামেও পরিচিত।